শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও আমরা জানিয়ে থাকি খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল তো থাকছেই। রিজার্ভ থেকে আর একটি ডলারও বিক্রি করা হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আর্থিক খাতে সুশাসন ফেরাতে বিভিন্ন ব্যাংকের পর্ষদ পরিবর্তন করা হচ্ছে। এ সময় এসএলএম গ্রুপের মতো ব্যাংক লুটপাটকারী প্রতিষ্ঠানের সম্পদ না কিনতে সবাইকে অনুরোধ জানান গভর্নর। প্রায় 7 বছর ধরে দেশের বেশ কিছু ব্যাংক নিজেদের দখলে রেখেছে এসএলএম গ্রুপ। এ সময়ে এসব ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে লাখ লাখ কোটি টাকা লোপাট করে শিল্পগোষ্ঠীটি। তবে ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে এসএলএমের ছেলের নেতৃত্বাধীন ইসলামী ব্যাংকের পর্ষদ। সাথে শিল্পগোষ্ঠীটির নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদও বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বলছেন, সংস্কারে সহযোগিতা না করলে প্রয়োজনে ভেঙে দেওয়া হবে এসব ব্যাংকের নতুন পর্ষদও। রিফর্ম প্রক্রিয়া শুরু হবে তখন তো আমরা তাদের সাথে কাজ করব, তাদের প্রতিষ্ঠানগুলোকে তো আমরা রিফর্ম করব। কাজেই তারা যদি এখানে সহায়ক ভূমিকা পালন না করে আমরা অবশ্যই তাদেরকে পরিবর্তন করে ফেলব। তবে এসব ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ গভর্নরের। বলছেন, ব্যাংক খাতে সংস্কারে কিছুটা সময় দিতে। অনেক দিন ধরে জেনেছেন এগুলো দুর্বল, সেখানে আপনারা টাকা রেখেছেন, এখন ধৈর্য ধরে একটু ওয়েট করেন, আমরা চেষ্টা করব আপনাদের টাকা পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এসএলএমের মতো ব্যাংক খাতে অন্য লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে গভর্নর জানান, রিজার্ভ থেকে আর কোনো ডলার বিক্রি করা হবে না। শুধু এসএলএমের ব্যাংকই সর্বশেষ হবে না, এর বাইরেও কিছু হবে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এসএলএম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানান গভর্নর। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই অনিয়ম ও দুর্নীতি পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এক মতবিনিময় সভায় তিনি বলেন, যারা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে জ্বালানি কেনা হবে, প্রয়োজন অনুযায়ী প্রকল্প নেওয়া হবে, গণশুনানির মাধ্যমে নির্ধারণ করা হবে বিদ্যুৎ ও জ্বালানির দাম। রাজধানীতে পেট্রো বাংলা সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, সংস্থা, কোম্পানির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সার উৎপাদনের জন্য কি লাগে? গ্যাস লাগে, ইউরিয়া উৎপাদন করতে হলে। এ সময় তিনি বলেন, লুটপাটের কারণে বিগত সরকারের আমলে এই খাত গ্রাহক সেবা দিতে ব্যর্থ হয়েছে। অনিয়ম খতিয়ে দেখা হবে জানিয়ে দুর্নীতিতে জিরো টলারেন্সের ঘোষণা করেন তিনি। নিজেরা সম্পূর্ণভাবে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা আমাদের সম্পদের হিসাব দিব। তারপরে আমরা উইল রিকোয়ার আওয়ার যারা সংস্থা প্রধান তাদেরও আমরা সম্পদের হিসাব চাইব। তেল, গ্যাস কেনার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, এই খাতে স্বচ্ছতা দরকার। গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করা হবে বলেও জানান উপদেষ্টা। যদি যেমন ধরেন এই যে একটা আছে যে আমি দেখছি যে গ্যাস কিংবা তেলকে কেনার ক্ষেত্রে যে প্রাইস, যে একটা অ্যাভারেজ প্রাইস করে বিভিন্ন সোর্স থেকে, তারপরে একটা ডিসকাউন্ট পায়, আমরা সেই ডিসকাউন্টটা পাই না কেন? এই জিনিসগুলো খতিয়ে দেখতে হবে। আগামী 7 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে নষ্ট হওয়া FSRU সিঙ্গাপুর থেকে আসবে। এটি চালু হলে গ্যাস সংকট কিছুটা কমবে। পুরোপুরি সংকট সমাধান হতে সময় লাগবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আসবে এবং 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আসবে। এখন আমরা অপেক্ষা করি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আপনারা দেখছিলেন প্রতিবেদনগুলোতে আসলে আর্থিক খাত থেকে শুরু করে জ্বালানি সবখানেই কিন্তু এত বেশি অনিয়ম, দুর্নীতি এবং লুটপাট হয়েছে, সেগুলো আসলে
খুঁজে বের করা এবং সেগুলো কি পরিমাণ লুটপাট হয়েছে সেই হিসাব বের করতেও কিন্তু অনেক সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং যেসব জায়গাগুলোতে অনিয়ম দুর্নীতি হয়েছে এবং এই যে বিভিন্ন ধরনের দুঃশাসন সেই জায়গাগুলোর আবার নতুন করে সংস্কার করার উদ্যোগ কিন্তু চলছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সাবেক চেয়ারম্যান, এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব আব্দুল মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটু আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। আসলে আর্থিক খাত নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, কিন্তু এই আর্থিক খাতের যে অনিয়ম দুর্নীতি হচ্ছিল সেটির পিছনে আসলে কারা দায়ী, কেন হচ্ছিল, সেই বিষয়টা এতদিন খুব বেশি আসলে খোলাসা করে বলা সম্ভব হয়নি, যেহেতু সরকারেরই আসলে সরকার নিজেই এটা পৃষ্ঠপোষকতা করেছে। এই মুহূর্তে যেখানেই হাত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে সেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে, দুর্নীতি পাওয়া যাচ্ছে। এইগুলো ঠিক করার ক্ষেত্রে এখন যে পথে আছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমাদের বিগত 15 বছরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক খাত, এবং আর্থিক খাতের সাথে জড়িত অন্যান্য সকল বিষয়গুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতার এতটাই অনুপস্থিতি ঘটেছে যে আমরা এখন শিউরে উঠছি যে ব্যাংকগুলো বা আর অন্যান্য ক্ষেত্রে যে বড় ধরনের অনিয়মগুলো হয়েছে, এটা আমরা এখন জানছি তা না, এটা আগের থেকেও জানা যাচ্ছিল। যেমনটি আপনি বলেছেন যে এগুলো ঠিক সেইভাবে প্রকাশ্য হচ্ছিল না, কারণ আমাদের রেগুলেটরি বডিগুলো তারা নিজেরাই এইগুলোকে পৃষ্ঠপোষকতাই করছিলেন বলতে হবে, ভয়ে হোক আর যেভাবে হোক, যার জন্য জনগণ বা কেউ এটা জানতে পারতো না। এখন বাংলাদেশ ব্যাংক, অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ ব্যাংক বা আর অন্যান্য সংস্থাগুলো নিশ্চয়ই তারা নিরপেক্ষভাবে যথাযথভাবে দায়িত্ব পালনে সক্ষম হবেন বা হচ্ছেন আমি মনে করি, এবং সেই কারণেই এই জিনিসগুলো বেরিয়ে আসবে। এইসব কাজে অবশ্যই সুন্দর সুশৃঙ্খল ভাবে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেই এগোতে হবে। হট করে চট করে কিছু বলা ঠিক হবে না, এবং সেটা ঠিকও না, এবং প্রত্যেকের সব দিকে লক্ষ্য রেখে করা হবে। এবং আমি মনে করি বাংলাদেশ ব্যাংক সঠিক পথে আছেন, এবং দে আর ভেরি কোয়াইট ক্যাপাবল অফ হ্যান্ডলিং দিস ইস্যু ইন দিস ওয়ে। এবং এখানেই যেমনটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় গতকালও বলেছেন যে আমাদের আমানতকারীদের, অর্থাৎ এই সেক্টরের সাথে জড়িত যাদের টাকা এখানে জমা ছিল, তাদের সবাইকে একটু ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে, এবং সেটা থেকে নিশ্চয়ই আমি মনে করি যদি উপরের থেকে কোনো প্রকার যেটা ছিল আগে আর কি পৃষ্ঠপোষকতা না থাকে, তাহলে এইসব জিনিস যথাযথভাবে বেরিয়ে আসবে এবং সেটার থেকে নিশ্চয়ই নিষ্কৃতি মিলবে। ব্যাংক খাতে যে লুটপাট হয়েছে, ঋণের নামে যে ব্যাংক থেকে এত হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো ফেরত আনা কি আপনার কাছে মনে হয় যে কতটা সহজ হবে বা সম্ভব হবে কিনা আদৌ? কারণ যারা লুটপাট করেছে তাদের অনেকেই দেশের বাইরে চলে গেছে, অর্থ পাচার হয়ে গেছে। সেক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাকে আসলে আবারও নতুন করে চাঙ্গা করতে তো আমাদের অর্থের প্রয়োজন। সেই টাকাগুলোকে ফিরিয়ে আনা বা সেই প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে? না, কোনো প্রক্রিয়াই কিন্তু কঠিন কিছু নয়। প্রশ্ন হচ্ছে, ইফ আই এম ডিটারমিন্ড যে এই অর্থ ফেরত আনতে হবে, এই অর্থ উদ্ধার করতে হবে এবং এটা করতে হবে, এর কিন্তু পদ্ধতি আছে, পথ আছে। এই কথা মনে করলে হবে না যে উনি বিদেশে চলে গেছেন বা বাইরে গেছেন বা উনি নাগরিক ছিলেন না, উনি এদেশের নাগরিক ছিলেন না, অথচ উনি এখানে এইগুলো করেছেন, আমাদের টাকা নিয়ে অন্য জায়গায় যেয়ে সেখানে কর্মসৃজন সৃষ্টি করেছেন, এবং আমার দেশে কোনো বিনিয়োগ হয়নি, এবং যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় কিন্তু পরশুদিন খুব স্পষ্ট বলেছেন যে যত প্রকার পথ আছে, পন্থা আছে, সেটা অ্যাপ্লাই করা হবে, করতে হবে। এবং আমি আবার মনে করি যদি এই দৃঢ়চিত্ততাটা থাকে এবং সেটা সৎভাবে থাকে, নিশ্চয়ই এটা বেরিয়ে আসবে। এইগুলো কোনো বাধা না। বাধাটা হচ্ছে যে আপনি আদৌ এটা করবেন ব্যাপারে আপনার ভিতরে কোনো প্রকার সংশয় সন্দেহ থাকে কিনা, আছে কিনা। আমরা যেমন দেখেছি যে আগের এক সময় সিঙ্গাপুরের থেকে একজনের কিছু টাকা আনার জন্য হয়তো তার কাছ থেকে 76 টাকা পাওয়া যেত, কিন্তু 78 টাকা খরচ করা হয়ে গেছে ওইটা আনার জন্য, অর্থাৎ দে ওয়ার ভেরি ডিটারমিন্ড টু ডু ইট, কিন্তু সেটা তো একটা পার্সোনাল একটা বিষয় নিয়ে। তাই সুতরাং এখানেও তাই, সেই ব্যবস্থায় চলবে। পৃথিবীর কেউ কোনো জায়গায় আইনের ঊর্ধ্বে না এবং বিষয় না, সেটা যথাযথভাবে হিসেব করে করা হবে।
যেমন ইসলামী ব্যাংক পরশুদিন বলেছে তারা তাদের অডিট কমিটি তারা প্রত্যেকটা লেনদেন অর্থাৎ যে 7 বছর 8 বছরে যত লোন সাপ্লাই হয়েছে মানে দেওয়া হয়েছে লোকে নিয়ে গেছে তার প্রত্যেকের পার্টিকুলার আছে, নিশ্চয়ই আছে, থাকতে হবে, না হলে ওটা যারা দিয়েছেন তারা দায়ী থাকবেন এবং সেই অনুযায়ী সেই লোকরে বলা হবে আমি টাকা নিয়েছেন, আপনি আমাকে টাকা দেখান, দেখাতে হবে তো তাকে। কিন্তু স্যার এটা তো বললেই হবে না, এটা বললে হবে না যে আমি নিয়ে গেছি আমার ক্ষতি হয়েছে, আমাকে টাকা মিলাই দিতে হবে, হিসেব দিতে হবে, কারণ এই টাকাটা জনগণের, এটা অর্থনীতি, তার কাছে ওই টাকা তো গভর্নর মধ্যে যেমন বলেছেন টাকা তো প্রত্যেকের ফেরত দিতে হবে এবং এটা তাদের ন্যায্য অধিকার। কিন্তু স্যার সেটা কিভাবে করবে? অধিকার পাওয়ার জন্য যা যা করা দরকার নিশ্চয়ই তা করা হবে বা করতে হবে। স্যার কিন্তু সেটা করার জন্য যে মানুষটি দেশ থেকে হয়তো পালিয়ে গেছেন তার অনেক লোন রয়েছে, কিন্তু সেই ঋণগুলো তো আসলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বেশিরভাগ ঋণ কিন্তু নেওয়া হয়নি। ঋণের বিপরীতে যেই জামানত দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সেই জামানতের মূল্যায়ন ঋণের চেয়ে অনেক বেশি কম, সেটি নেই, যেটি হয়তো বিক্রি করে ব্যাংক তার টাকা উদ্ধার করবে। সেই জায়গাগুলোতে অনেক ধরনের অনিয়ম হয়েছে, ব্যাংকের অনেক কর্মকর্তা জড়িত আছে। সেক্ষেত্রে এই ব্যক্তিদেরকে আইনের আওতায় আসলে আনা যাবে কিভাবে? শোনেন, আপনি বললেন আইনের আওতায় আনা, আপনি আইনের আওতায় আনবেন কিনা এই ব্যাপারে যদি আপনি স্থিরপ্রাজ্ঞ থাকেন আপনার পদ্ধতির প্রক্রিয়ার অভাব হবে না, এটা আমি বলতে পারি স্পষ্ট। কারণ আপনাকে আগে খুব স্পষ্ট হতে হবে, টাকা নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংক জানবে না, ওই যে উইং জানবে না, তারা না জেনে কেন এই ভূমিকায় প্রচ্ছন্ন করেছেন এটা তাদের জবাবদিহি তাদের করতে হবে, জবাবদিহির ঊর্ধ্বে কিন্তু কেউ না, এবং সেটা করা হবে। হয়তো সময় লাগবে, হয়তো আইনি প্রক্রিয়াটা একটু জটিল আছে, এটা ঠিক আছে, কিন্তু সেটা যদি আপনি সত্যি যদি প্রয়োগ করেন এবং করার ব্যাপারে যদি আমরা যেটা প্রায় বলে থাকি পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে, অর্থাৎ হ্যাঁ আমি এটা করব। কিছু লোকের তো করেছেন এবং করার উদাহরণও আছে, স্পষ্ট আছে। আপনি একজন বিচারপতি তার কয়েকজনের কাছ থেকে কয় টাকা নিয়েছিলেন, নিয়ে তিনি ইয়েতে গেছেন, তার নামে তো ঠিকই কেস দিয়েছেন এবং কেস দিয়ে তো ঠিক, কারণ যেহেতু সে আপনার বিরুদ্ধে বলে আপনি সেখানে খুব সিরিয়াসলি হয়েছেন। আপনি এই সিরিয়াস আপনার সকল ব্যাপারে হতে হবে। ইট ইজ পাবলিক মানি, এটা জনগণের জামানতের টাকা। সুতরাং রাষ্ট্রকে যিনি যখন ক্ষমতায় থাকবেন এটা তার দায়িত্ব সেটা খুঁজে বের করে সে টাকা বুঝিয়ে পাওয়ার। এর জন্য যেমন হ্যাঁ এটা ঠিক যে ওই দেশের আইন আবার এই দেশের আইন অনেক বিষয় থাকবে, কিন্তু বিষয় থাকলেও একটি আন্তর্জাতিক অধিকার এটা যে কেউ কারোর টাকা মেরে দিয়ে আরেক দেশে নিয়ে যেয়ে রাখতে পারবে না পারার জন্যে হয়তো তার দেশের আইনের কিছু বাধা থাকতে পারে, বিষয় থাকতে পারে, সেগুলো ফয়সালা করতে হবে, করা হবে। এবং আমি মনে করি আজকের থেকেও যদি আপনি অন্তত মনে করেন যে এই কাজ করতে যেয়ে কোনো ঘুষ কেউ নেবে না বা দেবে না, আপনি দেখবেন আপনার অর্ধেক কাজ সহজ হয়ে গেছে। আপনার ওই ব্যাংক বা কেউ কোনো জায়গায় কোনো কিছু করতে যেয়ে যদি মনে করে যে আমার এখানে নিয়ম ঠিক আছে, আমি ঠিক যথাযথভাবে দিচ্ছি এবং এর জন্য আপনার 1 পয়সা উল্টা খরচ করতে হবে না, হ্যাঁ, বা বাংলাদেশ ব্যাংকের ওই বিআইএফ ভূমি থাকবে না, এটা যদি আমি নিশ্চিত করতে পারি তাহলে ইট উইল বি স্টপড ফোরথউইথ। এবং রাজনৈতিকভাবে সদিচ্ছা থাকার বিষয় যেটি বলছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত রাজনৈতিক সদিচ্ছা মানে এই সরকারের সেটি আছে। এবং সেই জায়গাতে আমি আরেকটা ছোট করে স্যার এই বিষয়টা একটু জানতে চাই। অনেকে আসলে প্রশ্ন করেছেন আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের বিশাল একটি কর্মী বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে এসালম গ্রুপ আনার মানে নতুন পরিচালনা পর্ষদ গত পরিচালনা পর্ষদ থাকার সময়। সেখানকার অনেককেই এখন আসলে তারা ঝুঁকির মধ্যে আছে, তারা মনে করছে তাদের হয়তো চাকরি থাকবে না, অনেককে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্যার এইদের ব্যাপারে আসলে ব্যবস্থাপনা নতুন পর্ষদ আসার পরে তারা আসলে কি ব্যবস্থা করবে? এই যে মানুষগুলোকে বলা হচ্ছে অনেকগুলো হয়তো সঠিক প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ দেওয়া হয়নি, অনেকগুলো হয়েছে, এই যে প্রায় 10,000 কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে? তাদেরকে আসলে কিভাবে ইয়ে করা উচিত? না, এটা ব্যাংকের নিয়ম অনুযায়ী যাবে, ব্যাংকের নিয়ম অনুযায়ী যাবে। কেউ অন্যায়ভাবে যদি পদায়িত হয়ে থাকেন সেটা তার মৃত্যু পর্যন্ত তার তদন্ত চলতে পারে এবং সেটার ব্যবস্থা হতে পারে, এবং
যারা নিয়মতান্ত্রিক ভাবে নিয়োজিত হয়েছেন তারা অবশ্যই থাকার অধিকার পাবেন। হ্যাঁ, জি। এখানে আবার বলছি এই কথা বলে, কারণ এখানে মনে করতে হবে যে অন্তর্বর্তী সরকার এটা কিন্তু জনগণের সরকার, জনগণের দাবির ভিত্তিতে গঠিত। সুতরাং অল দি এন্টায়ার পিপুল ইজ বিহাইন্ড দেম, এবং তারা তাদের পক্ষেই কাজ করছেন। সুতরাং তাদের কাছে তার জবাবদিহি করতে হবে, সরকারকেও করতে হবে যে হ্যাঁ আপনি আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন, আমি এইভাবে পালন করেছি। সুতরাং এখানে ওই 10,000 লোক বেশি হয়েছে, তাদের এখন কি হবে, তাদের জীবনের কি সমস্যা হবে, এটা তো এইটা বিষয় না। বিষয়টা হবে যে সত্যি তারা যদি নিয়মতান্ত্রিক ভাবে নিয়োজিত হন তিনি থাকবেন, তিনি থাকবেন না তদন্ত হয়ে সেটা এই হবে। কেউ যদি ভুয়া হয়ে থাকেন তার সেটার ব্যবস্থা হবে। জি, পরিষ্কার। আমরা এবার একটু রাজস্ব নিয়ে আলোচনা করতে চাই। আপনি যেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আপনার সময় আপনি চেষ্টা করেছেন অনেক ধরনের সংস্কার কার্যক্রম করার, কিন্তু ব্যাপক যে সংস্কার যেটি নিয়ে আসলে গত অন্তত 8-10 বছর ধরে আলোচনা চলছে, ব্যবসায়ীরা তো অতিষ্ঠ এনবিআর এর কার্যক্রমে, কাস্টমস কর্মকর্তাদের কার্যক্রমে, এবং হয়রানি আসলে এটির কোনো সীমা পরিসীমা নেই। কাস্টমস হাউসে গেলে বোঝা যায় যে আসলে এখানে দুর্নীতি বা অনিয়মটা, ঘুষ নেওয়াটা একটি নিয়মে পরিণত হয়ে গেছে। তো এই যে টোটাল বিষয়টা, আপনার কি মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নতুন চেয়ারম্যান এনবিআর এ যুক্ত হয়েছেন, তিনি অভ্যন্তরীণ অন্যান্য সংস্কার যদি করা না হয়, আমি লোকবলের কথা বলছি যারা আসলে আগেও দায়িত্ব পালন করেছেন, সেক্ষেত্রে চেয়ারম্যান কি আসলে পুরো বিষয়টাকে স্বচ্ছ করতে পারবেন? পারবেন, আমি আবার বলছি নিশ্চয়ই পারবেন। আমি পার্সোনালি তার প্রতি আমার যথেষ্ট, আমার সমগ্র জাতিরই আস্থা আছে, এবং স্ট্রংলি আমরা 2007-8 সালেও আমরা স্ট্রংলি কাজ করেছিলাম এবং আমরা এর থেকে ভালো ফলাফল পেয়েছিলাম। সুতরাং ভালো ফলাফল পাওয়া আমি কঠিন কিছু মনে করি না। তিনি পরশুদিন বলেছেন, বর্তমান চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমার এই যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা আমাদের, এবং আমিও এখন স্পষ্ট করছি এই লক্ষ্যমাত্রারও দ্বিগুণ অর্থ এই অর্থনীতি নেওয়া যায়। কথা হচ্ছে যে আপনি নেবেন কিনা, নেওয়ার ব্যাপারে আপনার কোনো পক্ষপাতিত্ব থাকবে কিনা সেইটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনাকে সকলের সাথে সমান আচরণ করতে হবে। আপনি একজনের বেলায় বলবেন যে না আপনি 15% দিয়ে আপনার টাকা জমা দিতে পারবেন, কিংবা বলবেন যে আমি কালো টাকার কথা বলছি, আর বলবেন যে আপনার কোনো প্রশ্ন করা হবে না। আপনি এই ধরনের অনৈতিক বিষয় নিয়ে যখন পদক্ষেপে নামবেন বা করবেন, তখন কিন্তু আপনি জিততে পারবেন না। আপনাকে অবশ্যই নিরপেক্ষ, যৌক্তিক, ন্যায়ভিত্তিক পদক্ষেপে যেতে হবে। যার জন্য আমি মনে করি এই মুহূর্তে তারা এই যে তথাকথিত কালো টাকা সাদা টাকা করার যে প্রভিশন দেওয়া আছে, সেটা তারা, আমি জানতে পেরেছি যে তারা এটা অবিলম্বে এটা বন্ধ করতে হবে। বন্ধ করে তারপরে এর কিছু পদক্ষেপ আছে, সব কথা আমি এখানে জনগণের সামনে বলবো না, কারণ এগুলো কিছু কিছু বিষয় খুব স্পষ্ট করে নিতে হবে এবং নেওয়া হবে। এবং আমি আশা করি সেটাই হবে। লোকবলের সমস্যা আছে, সংকট আছে, এটা ঠিক আছে। এর জন্য যে অনলাইন করার যে ব্যাপারটা, সেটাও এখানে আমি বলি যে জনগণ, এই যে আপনি বললেন কাস্টমস এর অফিসে, এগুলো তো একদিনে তৈরি হয়নি, এক হাতে কিন্তু তালি বাজে না। আপনি এখানে এনবিআর এর দ্বারা তার বলছেন, তার সাথে আপনি আনইউজুয়াল কিছু নেবেন বলেই তো তার সাথে লাইন করেন, এবং সেও লাইন নিতে নিতেই এই অবস্থাটা হয়। এবং আপনি সে যে আপনি যে অত্যাচারিত হচ্ছেন, এই কথাটা তো আপনি কাশিমবাজার কুটিতে যে বলেন নাই বা বলতেন না বলেই বাইরে এসে শুধু নালিশ করা। কিন্তু যারা এখানে ওনাদেরকে রেখেছেন বা যারা থাকতেন, তাদের নিয়োগকর্তার কাছে যেই আপনার বলা উচিত ছিল। এই ব্যবসায়ী সম্প্রদায় তো ওখানে যেই বলে আসেন আমি আপনাদের সাথে আছি বলবেন, এদিকে বলবেন, এদিকে ইনি আপনার দ্বারা হচ্ছে। এক হাতে কোনোদিন তালি বাজে না, এগুলো একদিনই করে উঠিনি, এবং এটা সারাই করাও একদিনই সম্ভব না। কিন্তু ইউ মাস্ট হ্যাভ এ মেসেজ যে আমি এখন থেকে এই ধরনের জিনিস আমরা বরদাস্ত করব না। একজনের বেলায় ফাইল খুলবো, আরেকজনের বেলায় ফাইল খুলবো না, একজনের বেলায় দেখবো না, একজনের বেলায় দেখবো, এই ধরনের পরিস্থিতি করলেই তখন যে পারে না তখন সে আপনার সাথে এসে করে, এবং আপনাকেই ধরতে যেয়ে আমি আইন কঠিন করলাম, করে সেই কঠিন আইনটা আপনি নিরীহ, আপনার উপর যে পড়লো, বড়রা ঠিকই ফাঁক পেয়ে চলে গেল। এই বড়দের ফাঁক পেয়ে যাওয়ার ব্যাপারটাকে ঠেকাতে হবে। এবং এই ব্যাপারে আমি আবার বলছি, ওই জন্যই স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়টা সকল ক্ষেত্রে সকলকেই, আমি যদি মনে করি যে আমি বেসরকারি খাতকে সাহায্য করবো, তাহলে প্রথমে আমাকে বেসরকারি খাতের জন্য আমাকে প্রাইভেটাইজ করতে হবে।
রাইট। ওর লেভেলে আমার যেতে হবে, সমানুভূতিতে আমার যেতে হবে, যে ওই জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি যে অত্যাচারটা করছি এখন, বা আমি যে হয়রানিটা করছি, তাহলে কি হতো। এই কথাটা এইভাবে বুঝতে হবে। এটা একভাবে বোঝা না যে আমি একটা কঠিন আইন করলাম, করে তারপরে সেইটাকে প্রয়োগ করতে গেলাম, যে দেখা গেল যে অন্যদেরকে ছেড়ে দিলাম, যার ধরার কথা, যার জন্য করেছি তাকে কিছু বললাম না, তাকে বলে দিলাম আপনার এই টাকা আপনি কিভাবে অর্জন করেছেন আপনার কোনো প্রশ্ন করা হবে না। এই কথা যখন হেরে বলছি, আর ওরে তখন বলছি যে তুমি এটা কেন করলা, এটা কেন করলা, তো এর থেকে তো আস্থা তৈরি হবে না। জি। এই আস্থা তৈরি করতে হবে, অবশ্যই আস্থার এই আস্থা জায়গাটায় কাজ তৈরি করতে হবে, নিশ্চয়ই। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং আসলে বৈষম্যমূলক আচরণ করা যাবে না, সেই জায়গাটাতে নিশ্চয়ই। আমি দৃষ্টিভঙ্গি বৈষম্য কোনো কথা বললাম, আপনি প্রত্যেকের দায়িত্বশীল হতে হবে। আমি মনে করি বেসরকারি খাত ব্যবসায়ী, তাকেও দায়িত্বশীল হতে হবে। তিনি কেন ফাঁকি ঝুঁকি দেওয়ার পথে যাবেন, তিনি কেন ফাঁকি ঝুঁকি দেওয়ার জন্য তদবির করতে যাবেন, তিনি স্ট্রংলি বলবেন। এটা তার আইন আছে, নিয়ম আছে, সিস্টেম আছে, যে আপনি আমার কাছে এইচএস কোডের এই কথা বলে এইটা নিচ্ছেন কেন, এটা তো আপিল জানাবার নিয়ম আছে। এবং সেই নিয়মটা এই যিনি উপরে আছেন তিনিও এটা দেখবেন। এখন যদি আপনি বাদীর কাছে বিবাদী আর বাদী একসাথে সেই যে কাজ করেন, তাহলে তো আপনি করতে পারবেন। সেটা ব্যবসায়ীদেরকে আসলে এখানে সৎভাবে ব্যবসা করার মানসিকতা তৈরি করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মজিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটা কথা বলি, শেষ করি। সেটা হচ্ছে, আমরা তখন বলি যে আমার উপরে অত্যাচার হচ্ছে, আমার কাছে শুধু চাচ্ছে, তখন আপনার কাছেও আমার প্রশ্ন, আপনার অন্যান্য সদস্যরা, আপনার প্রতিবেশীরা, অন্যরা, তাদেরকে আপনি ধরেন না কেন? এটা সামাজিক আন্দোলনের প্রশ্ন, যে তুমি কর দাও না বলে আমার কাছে বেশি চাচ্ছে, তুমি এটা এ করতেছো। সুতরাং এই যে যত এপিসিআই থেকে যত সমিতি আছে, তাদেরও উচিত স্পষ্ট করে এসে বলা যে আমাদের কোনো সদস্য কর ফাঁকি দিচ্ছে না। রাইট। এবং দিলে আমরা তার যেটা খুব ভালো বলেছেন যে আমাদের আসলে আশেপাশের মানুষজনকে, আমাদের পরিবার থেকে বা আশেপাশের মানুষজন থেকে আমাদেরকে এটি সচেতনতা তৈরি করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আব্দুল মজিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা আলোচনা শুনছিলেন, আমরা আলোচনা করছিলাম আর্থিক খাত এবং রাজস্ব খাতে নানান সংস্কারের বিষয় নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। এই মুহূর্তে সময় হলো একটা বিরতির, ফিরবো একটু পর, আশা করি সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এই মুহূর্তে আমরা একটু যেতে চাই ফেনীতে। সেখানকার বন্যার খবরাখবর আমাদেরকে জানাবেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আপনার কাছ থেকে জানতে চাই যে ফেনীতে আসলে পানিবন্দী মানুষের অবস্থা কেমন, পানি কতটা নেমেছে এবং মানুষ আসলে কি করছেন, তাদের খাওয়া দাওয়া এবং তাদের জীবনযাপনের এই মুহূর্তের অবস্থা কি? শাহাদাত, ফেনীর পানি কিন্তু নামতে শুরু করেছে। বলা যায় যে ফেনীর যে রাস্তাঘাটগুলো রয়েছে, অধিকাংশ রাস্তাঘাটই কিন্তু জেগে গেছে এবং অনেক বাড়িঘরের পানিও নেমে গিয়েছে। যেখানে আমি এই মুহূর্তে জগৎপুরের যে জায়গাটায় দেখাচ্ছি আপনাকে, এই জায়গাটা আসলে অতল জায়গা ছিল। এখানে মানে কোনো মানুষের যে কোমর পর্যন্ত থেকে বুক অবধি বা অনেক জায়গায় মানুষ কিন্তু আসলে অতল পানি ছিল। এই বাড়িঘরগুলো যা দেখতে পাচ্ছেন আশেপাশে, সবগুলো কিন্তু পানির নিচে ছিল। তো দেখেই বুঝতে পারতেছেন যে আসলে এই পানি কিন্তু নেমে গেছে, গেল 2-3 দিনের মধ্যেই পানি কমে গেছে। তবে পানি কমে গেলেও এই বাড়িঘরগুলোতে যখন হুট করে পানি ঢুকে যায়, তার ফলে কিন্তু তারা কোনো জিনিসপত্র নিয়ে বের হতে পারেনি। আমরা যখন এই বাড়িগুলোর ভিতরে ঢুকেছি, দেখছিলাম যে আসলে এই বন্যার, আকস্মিক বন্যার যে ক্ষতির পরিমাণ, সেটা কিন্তু স্পষ্ট। কোনো ধরনের ব্যবহারযোগ্য কোনো জিনিসপত্র কিন্তু নেই এবং সেটা আবার নতুন করে শুরু করতে হবে। এবং যারা মূলত যাদের বিল্ডিং করা ইটার ঘর, তারা ঘরটা ঠিক থাকলো, কিন্তু যাদের মাটির ঘর বা কাঠের ঘর, সেই ঘরগুলো কিন্তু ভেঙে গিয়েছে। বন্যা পরবর্তী যে পরিস্থিতি, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষকে ভাবিয়ে তুলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো পানি ফেনীর কমে গেছে এবং বন্যার পরে কিন্তু এই ত্রাণ তৎপরতা আমরা দেখছি যে চলছে। এখন দুর্গম জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তো সব মিলাই ছিল এই মুহূর্তে। সাদাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে আমাদেরকে জানাচ্ছিলেন বন্যার খবরাখবর সহকর্মী শফিকুজ্জামান রুবেল। এই মুহূর্তে চলে যাচ্ছে শেয়ার বাজারের খবরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জানিয়ে দিব এই মুহূর্তে শেয়ার বাজারের সবশেষ খবরাখবর।
লেনদেনের পরিস্থিতি আমরা যদি দেখি 46 পয়েন্ট বেড়েছে ডিএসসিএক্স ইন্ডেক্স এবং অবস্থান করছে 5803 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্সও কিন্তু বেড়েছে কিছুটা 8.4 পয়েন্ট, ডিএস30 বেড়েছে 7.36 পয়েন্ট। লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে দেখতে পাচ্ছি, 648 কোটি টাকা এই মুহূর্তে লেনদেন এখন পর্যন্ত চলছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 294টির, কমেছে 67টির এবং অপরিবর্তিত আছে 34টি কোম্পানির শেয়ারের দর। এবারে জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মার্কিন ডলার কেনা হচ্ছে আজকে 119 টাকায়, বিক্রি 120 টাকা। ইউরো 125 টাকায় কিনে 131-এ বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 144 টাকা, বিক্রয় 150। চীনা ইউয়ান কেনা হচ্ছে 13 টাকায়, বিক্রি হচ্ছে 17-তে। সৌদি রিয়াল 29 টাকায় কিনে 32 টাকায় বিক্রি করা হচ্ছে। আর ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 38 পয়সা, বিক্রয় মূল্য 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাবো। স্বর্ণের আসলে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে স্বর্ণ বিক্রি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে 1,28,000 টাকায়। 22 ক্যারেট স্বর্ণ, 21 ক্যারেট সোনার দাম পড়ছে 1,22,000 টাকারও বেশি। 18 ক্যারেটের দাম 1,04,000 টাকা চেয়েও বেশি, 1,05,000 প্রায়। এবং সনাতন সোনা কিনতে গুনতে হচ্ছে 86,547 টাকা প্রতি ভরি। রূপার দরদাম জানাবো। 2098 টাকায় বিক্রি হচ্ছে 22 ক্যারেট রূপা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম 2005 টাকা, 18 ক্যারেট 1714 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1282 টাকায়। দর্শক, এই পর্বে এখন পর্যন্ত এই ছিল সংবাদ। চলে যাচ্ছে বিরতিতে, আবারও ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যার পানি নামায় ভেসে উঠছে ভয়াবহ ক্ষতচিহ্ন, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দৃশ্যমান হচ্ছে পানির নিচে নষ্ট হয়ে যাওয়া হাজার হাজার হেক্টর জমির ফসল। মাছে ভরপুর পুকুরও এখন শূন্য। এমন ক্ষতিতে দিশেহারা চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি ও মৎস্য কর্মকর্তারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, আবু জাবেদের ছবিতে নেক্সট রিপোর্ট। চট্টগ্রামে মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ি এখন যেন কোনো যুদ্ধবিধ্বস্ত জনপদ। বন্যার পানি নেমে গেলেও ঘরবাড়ি নষ্ট হয়ে যাওয়ায় এখনও আশ্রয় কেন্দ্রেই থাকছেন প্রায় 10,000 মানুষ। নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। ঘরের ভিতরে ফার্নিচার যত আছে সব 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 কিছু জ্বালা শান্তি রোয়া সব কিছু গেছে। এখন আর জমিনে কোনো দান লাগাবে কোনো ব্যবস্থাই নেই। এখন আমি কর্ম করতে পারি না, ছেলে মেয়ে কোথায় গেছে তাই জানি না। ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। 170 বীজ কৃষকদের দিতে পারি, তো ওটা কৃষকরা উপকৃত। অথবা আমাদের সরিষার বীজ, এরপরে সরিষার বীজ, আমাদের মাসকালাই আছে বা মুগের বীজ বা ভুট্টার বীজ, এগুলো যদি কৃষকদের দিতে পারি আগাম, এতে আমরা আমাদের কিছুটা ক্ষতিটা পোষায় নিতে পারবো। বন্যার প্রভাবে যেন খাদ্য সংকট তৈরি না হয় সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। টাইফুন সানশানের সতর্কতা এবং সপ্তাহব্যাপী জাতীয় ছুটির প্রভাবে ক্রেতারা অতিরিক্ত চাল কেনায় নজিরবিহীন ঘাটতি দেখা দিয়েছে জাপানের চালের বাজারে। আগামী মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। সপ্তাহব্যাপী জাতীয় ছুটির প্রভাব ও টাইফুন সানশানের সতর্কতার জেরে জাপানে ক্রেতারা অতিরিক্ত চাল কেনায় দেশটির চালের বাজারে দেখা দিয়েছে নজিরবিহীন ঘাটতি। চলতি বছর গরম আবহাওয়া এবং পানির স্বল্পতার কারণে ফসলের উৎপাদনও কম হয়েছে দেশটিতে। সেই সাথে রেকর্ড সংখ্যক পর্যটকদের ভ্রমণ ঘাটতি তৈরি করেছে বাজারে। দেশটির কৃষি মন্ত্রণালয় থেকে জাপানিদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাল না কেনার আহ্বান জানানো হয়েছে। আগামী সেপ্টেম্বরে ধান কাটার নতুন মৌসুমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেই প্রত্যাশা করছে তারা। জাপানি সংস্কৃতিতে ধান গভীরভাবে জড়িত। এখনও জাপানিদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে ভাত। দেশটিতে প্রতি বছর উৎপাদন করা হয় 7 মিলিয়ন টন ধান। নিবির আমিন, নিউজ 24।
গেল বছরের তুলনায় বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ারের সংখ্যা 95% বেড়েছে। বহুল প্রচলিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বগতি ক্রিপ্টো ধনীদের সংখ্যা বাড়ার পেছনে সর্বাধিক অবদান রেখেছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, গেল বছর 88,200 জন ব্যক্তি $10 লাখ বেশি ক্রিপ্টো পরিসম্পদের মালিক ছিলেন। চলতি বছর তা বেড়ে 1,72,300 জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু বিটকয়েনের মিলেনিয়ারের সংখ্যা দ্বিগুণ বেড়ে পৌঁছেছে 85,400 জনে। সব স্তরে বৃদ্ধি পেয়েছে ক্রিপ্টো ধনীদের সংখ্যা। ক্রিপ্টো ইটিএফ এর মূল্য বৃদ্ধি ক্রিপ্টো ধনীদের সংখ্যা বাড়ার পেছনে মূল ভূমিকা রেখেছে বলে জানিয়েছে পত্রিকাটি। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।